একজন বিচারপতি, তাও আবার আপিল বিভাগের সাবেক বিচারপতি, তিনি কোনো এক সীমান্ত দিয়ে পালাতে গিয়ে বিজিবি এবং স্থানীয় জনতার হাতে ধরা পড়েছেন। তার সাথে ছিল 60 থেকে 70 লক্ষ টাকা, সেটিও ছিনতাই হয়ে গেছে। যাদের সহযোগিতায় নদী পার করে দেওয়ার কথা ছিল বা সীমান্ত পার করে দেওয়ার কথা ছিল, তারাই নাকি ছিনতাই করে নিয়ে গেছে। হ্যাঁ দর্শক, এমনই ঘটনা বাংলাদেশে, এই নতুন বাংলাদেশে এখন বাস্তব ঘটনা। আমরা আগে শুনেছি সাবেক প্রধান বিচারপতি অনেকটা অপমান অপদস্থ হয়ে তিনি চেয়ার ছেড়ে জোরপূর্বক বাংলাদেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন। এসকে সিনহার কথা বলছিলাম। কিন্তু এই বাংলাদেশে একজন সাবেক আপিল বিভাগের বিচারপতি, তিনি দেশ ত্যাগের সময় আটক হয়েছেন আইনশৃঙ্খলা বা বর্ডার গার্ডের হাতে, এবং তার শারীরিক যে অবস্থা, এখন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন গুরুতর অবস্থায়। তার একটি অন্ডকোষ নাকি ফেটে গিয়েছে। তো এই অন্ডকোষ কীভাবে ফাটলো বা কেনই বা তার এই পরিণতি হলো, সেটি বলার আগে বলে রাখি, তার নাম হচ্ছে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, যিনি আপিল বিভাগ থেকে অবসর নেওয়ার পরও তার যে বিচারপতি মনোভাব বা বিচারপতি হিসেবে তার যে দাম্ভিকতা, সেটি কিন্তু কোনো সময় কম ছিল না। আমরা দেখেছি বিচারপতি মানিক বরাবরই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন। তিনি টিভি টক শো বা কোনো মানববন্ধন হলেই সেখানে ঝাঁপিয়ে পড়তেন এবং যারা দেশ বিরোধী কর্মকাণ্ড করেছে তাদের বিরুদ্ধে ব্যাপক আলোচনা এবং সমালোচনায় সবসময় তার মুখ পঞ্চমুখ থাকত। হ্যাঁ, তিনি কাদের সমালোচনা করতেন? তিনি সমালোচনা করতেন বিএনপির প্রয়াত প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিরুদ্ধে, বা তাকে নিয়ে নানা ধরনের মন্তব্য করেছেন। এমনকি তার স্ত্রী খালেদা জিয়া এবং তার সন্তান তারেক রহমানকে কথায় কথায় রাজাকার বলা এবং জিয়াউর রহমানকে পাকিস্তানের দোসর বলা, এটি তার নিত্য নৈমিত্তিক ঘটনা ছিল। সবশেষ তিনি যে ঘটনার প্রেক্ষিতে মানুষের কাছে আরও বেশি ঘৃণার পাত্র হয়েছেন, নির্দ্বিধায় বলতে পারি, চ্যানেল আইয়ের টকশোতে গিয়ে উপস্থাপিকাকে সরাসরি রাজাকারের বাচ্চা বলে গালি দেওয়া, এটি একজন বিচারপতি কিভাবে করেন বা বলেন সেটিও আমরা দেখেছি। এটি যদিও সমীচীন নয়। এমন পরিস্থিতিতে যখন বাংলাদেশ থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হন জনরোষে বা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, এরপর এই বিচারপতি মানিকের খোঁজখবর পাওয়া যাচ্ছিল না। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে বা বিভিন্ন মাধ্যমে তার নাম কিন্তু আলোচনায় ছিল। বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক কেমন মানুষ সে বিষয়ে আমার কাছ থেকে নতুন করে জানা বা স্বীকৃতির কিছু নেই। সবাই তাকে চেনেন, জানেন। তিনি যেখানে গিয়েছেন সেখানে তিনি বিচারপতি যে হিসেবে তার যে দাম্ভিকতা, সেখানে তিনি প্রকাশ করেছেন। ইভেন তিনি যখন ঢাকা থেকে তার গ্রামের বাড়িতে যেতেন, সেখানেও তিনি তটস্থ করে রাখতেন স্থানীয় প্রশাসনকে, যে একজন বিচারপতি যখন যাবেন তখন তার কড়া সিকিউরিটি নিশ্চিত করতে হবে। এ ধরনের নানা কথা গল্প রয়েছে তার নামে। তো বিচারপতি মানিক তার শারীরিক সর্বশেষ যে অবস্থা, তাকে আদালতে নিয়ে যাওয়ার সময় সিলেট সীমান্তবর্তী এলাকা থেকে তিনি আটক হন। তারপরে বিজিবি তাকে পুলিশে হস্তান্তর করে এবং তাকে 54 ধারায় একটি মামলা দেওয়া হয়েছে। যদিও সে মামলা খুব বেশি শক্তপোক্ত নয়, এই মামলার গ্রাউন্ড খুব বেশি শক্ত আমার কাছে মনে হয় না। যে কোনো ব্যক্তিকে ম্যাজিস্ট্রেটের নির্দেশে কিংবা আইনশৃঙ্খলা বাহিনী তাকে যে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারে, সেই একটি খুব ছোট একটি ধারায়
খুব সিরিয়াস এলিগেশন না, সেই ধারায় তাকে আটক করা হয়েছে। তো তাকে আদালতে নেওয়ার সময় কিছু লোক তাকে তার উপর চড়াও হয়ে তাকে ডিম ছুঁড়ে মেরেছে এবং জুতা এবং কিলঘুষিও মেরেছে। এই ঘটনাটি নিঃসন্দেহে কারো কাছে কাম্য নয়, কারণ একজন আসামি সে যেই হোক আদালতে তার যাওয়ার এখতিয়ার রয়েছে, তারও বিচার পাওয়ার অধিকার রয়েছে, সে যত বড় ঘৃণিত ব্যক্তি হোক। আমরা এর আগে দেখেছি যে সাবেক মন্ত্রী দীপু মনি এবং ওদিন আরেকজনের নাম আমার সম্ভবত এই মুহূর্তে মাথায় আসছে না, তাদেরকেও আদালতে তোলার সময় তাদের শরীরে কিলঘুষি মারা হয়েছে। এটি কোনো সভ্য দেশের কারো কাছে কাম্য নয়। তো সেটি হচ্ছে এ ধরনের কার্যকলাপের সাথে যারা জড়িত তাদেরকে যদি সংবরণ না করা যায় বা আদালতে যদি নিরাপত্তা নিশ্চিত করা না যায়, তাহলে এই সরকার, বর্তমান সরকার বা বর্তমান আইন মন্ত্রণালয়ের সাথে যে উপদেষ্টা যুক্ত রয়েছেন তার উপরেও এটির দায়ভার চাপে। সুতরাং আমার এই বক্তব্যের উদ্দেশ্য এটি নয় কাউকে ভালো বানানো বা কাউকে খারাপ বানানোর উদ্দেশ্য নয়, শুধু এটুকুনি বলবো যে প্রত্যেকটি মানুষের আইনগত সহায়তা পাওয়ার অধিকার রয়েছে। সুতরাং আপনারা যারা এই ধরনের কাজের সাথে যুক্ত তারা নিঃসন্দেহে এ ধরনের কাজ থেকে বিরত থাকবেন। এবং সব পরিশেষে বলবো যে বিচারপতি, আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিম, তার বিরুদ্ধেও একটি হত্যা মামলা হয়েছে। তার ভাই আপনারা জানেন ইকবালুর রহিম, তিনি সাবেক হুইপ ছিলেন সংসদের এমপি, তার বিরুদ্ধেও মামলা হয়েছে। তো দুই ভাইকে একেবারে প্যাকেজ মামলায় দেওয়া হয়েছে, হত্যা মামলা। তো দিনাজপুরে 4 আগস্ট একজনকে হত্যার ঘটনায় তাদের দুই ভাইকেই আসামি করা হয়েছে। তো এই হচ্ছে বাংলাদেশের বিচার বিভাগের সাবেক যারা আপিল বিভাগের বিচারপতি তাদের অবস্থা। বিচার বিভাগ স্বাধীন বলা হলেও কতটুকু স্বাধীন ছিল সেটি আর বলার অপেক্ষা রাখে না। বিচারপতিরা যখন রাজনৈতিক কর্মকলাপের সাথে যুক্ত থাকেন বা রাজনৈতিক বিবেচনায় যদি কেউ ওই বিচারকের আসনে আসীন হন, তখন সেই দেশের বিচার ব্যবস্থা কোনোভাবেই স্বাধীন বলা যাবে না, এটি মানতেই হবে আমাদের। সুতরাং পরবর্তীতে বিচারক নিয়োগ বা আইনাঙ্গনের যারা যুক্ত হবেন বা এই সরকার যাদেরকে নিযুক্ত করবেন, এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন। কোনো ধরনের রাজনৈতিক বলয় ছাড়া, কোনো রাজনৈতিক প্রতিপক্ষ দিয়ে বিচার কার্য পরিচালনা করা, এটি থেকে অবশ্যই বিরত থাকবেন। এবং আইনাঙ্গনের যে নিরাপত্তা সেটি অবশ্যই নিশ্চিত করা জরুরি। তাই সে আসামি যত বড়ই অপরাধী হোক, আবারও বলি, এ ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি কারো কাছেই কাম্য নয়। যেহেতু আমরা অনেক রক্তের বিনিময়ে ছিনিয়ে এনেছি, স্বৈরতন্ত্রের অবসান ঘটিয়ে স্বৈরতন্ত্রকে বিতাড়িত করে এখানে মানুষের কথা বলার অধিকার থাকবে, মানুষের মত প্রকাশের স্বাধীনতা থাকবে, তেমন একটি রাষ্ট্র বিনির্মাণে এই যে অঙ্গীকার, এই যে এত রক্তক্ষয়ী সংগ্রাম, এত মানুষের জীবনের বিনিময়ে একটি নতুন সম্ভাবনাময় দেশের স্বপ্ন দেখছি, সেই স্বপ্ন যেন বিলীন না হয়ে যায়, সেই স্বপ্ন যেন ধুলায় লুটে না যায়। এ বিষয়টি অবশ্যই মাথায় রাখতে হবে আমাদের সকলকে, নাগরিক হিসেবে যারা দায়িত্বশীল ব্যক্তি রাষ্ট্রীয়, তাদেরকে এই বিষয়টি নিশ্চিত করা, আইনের শাসন নিশ্চিত করা এবং প্রত্যেকটি নাগরিকের সমান অধিকার নিশ্চিত করা, এটি প্রথম দায়িত্ব বলে আমি মনে করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।